22শে অক্টোবর বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। 15 জন সামরিক কর্মকর্তা আজকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য আইসিটি আদালতে হাজিরা দিয়েছেন। তাদের ভিতরে ওয়ারেন্ট ইস্যুকৃত এই 15 জনের ভিতরে সবাই সার্ভিং আর্মি অফিসার ছিলেন। মানে কিছুদিন আগ পর্যন্ত তারা সেনাবাহিনীর বিভিন্ন পজিশনে তারা চাকরি করে যাচ্ছিলেন। তো এরকমটি বাংলাদেশের ইতিহাসে আসলে খুব কমই ঘটেছে। আমরা জানি যে এনএসআই চিফ রেজ্জাকুল হায়দার এবং ব্রিগেডিয়ার আব্দুর রহিম একটি কেসে, তখন তারা এনএসআইতে ছিলেন, তো ওনাদেরকেও এরকম বিচার আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। এবং মেয়র তাপস ওনার উপরে কথিত হামলার অভিযোগে কয়েকজন আর্মি অফিসারকে অ্যারেস্ট করে এরকম করা হয়েছিল। কিন্তু ব্যাপক আকারে 15 জন অফিসার, যার ভিতরে মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা একসাথে তাদেরকে বিচারে হাজিরা দিতে হলো। এটা বাংলাদেশে একটা যে ন্যায় বিচারের দিকে যাচ্ছে এবং আইনের চোখে যে সবাই সমান, সেটা প্রমাণিত হলো, একরকম প্রমাণিত হলো আর কি। কারণ যদিও সবাই সমান, কিন্তু সাম আর মোর ইকুয়াল দেন আদার্স। যে আর্মি অফিসাররা যে প্রিজন ভ্যানে এসেছেন সেটা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত, এয়ার কন্ডিশন, এবং ওনাদেরকে ক্যান্টনমেন্টের সাবজেল থেকে নেওয়া হয়েছে এবং আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। কিন্তু আদালত বলেছেন যে কোন কারাগারে তাদেরকে প্রেরণ করা হবে সেটা তাদের এখতিয়ার বহির্ভূত। তো তাদেরকে সাবজেলেই আপাতত রাখা হবে নেক্সট হাজিরা দেওয়ার পর্যন্ত। তাদেরকে রিমান্ডের আবেদন মনে হয় চাওয়া হয় নাই। কিন্তু একটা শুরু তো হলো যে আর্মিতে চাকরি করেছেন বা আর্মিতে উচ্চপদস্থ কর্মকর্তা বলে সম্পূর্ণ ইমিউনিটি পাবেন, এরকম একটা জঘন্য অপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে এসেছে, এটা তো হতে পারে না। এখানে একটা কথা বলে রাখা ভালো, এবং এটা বারবার রিপিট করাও দরকার, যে এনারা বেশিরভাগই সবাই ডিজিএফআই এর বিভিন্ন পদে কর্মরত ছিলেন এবং এনাদের জুরিসডিকশনের ভিতরেই গুম, খুন, ইভেন রেপ ইত্যাদি নানা রকম অপরাধ সংগঠিত হয়েছে ওনাদের সুপারভিশনে, এমনটি অভিযোগ আছে। তো তারা দোষী কি নির্দোষ এটা তো আদালত ঠিক করবে। ওনারাও যাতে ন্যায় বিচার পান এটা আমরা চাই, এবং যারা ভিকটিম ওনারাও যাতে ওনাদের ন্যায় বিচারের অধিকারটাও যাতে সংরক্ষিত হয় সেটাও আমরা চাই। তো যেটা বলছিলাম যে আমরা রিইটারেট করি যে ডিজিএফআই শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে রিপোর্ট করত, এটা আর্মি চিফকে তারা রিপোর্ট করতেন না, এবং ডিজিএফআই এর সেনা প্রধানের তত্ত্বাবধানে ওনারা ছিলেন না। সো আর্মির ইনস্টিটিউশনে একটা বা তাদের প্রেস্টিজে আঘাত লাগার কোনো কারণ নাই। তাদের ভিতরে যেই 15 জন যদি অপরাধী হয়ে থাকেন, এদেরকে ছেটে বিদায় করে দেওয়াই ভালো। এত বড় অপরাধের যেটা বাংলাদেশের আর্মিতেও জড়িত ছিল না, ওইভাবে জড়িত ছিল না। তাদের ভেতরে ডিজিএফআই যারা সমস্ত বিভিন্ন ফোর্সেসের ইন্টেলিজেন্স গ্যাদারিং করার কাজ তাদের, কিন্তু তারা মূলত শেখ হাসিনার আমলে এবং তার আগেও কিছু বার তারা পলিটিক্যাল পারপাসে ইউজ হয়েছে, এবং তারা হায়ার্ড কিলার্স বা হায়ার্ড অপহরণকারী হিসেবে তারা ব্যবহৃত হতে হয়েছে বা তারা নিজেদেরকে হতে দিয়েছে। কারণ যে কোনো লেভেলের সামরিক, বেসামরিক, সামরিক বা সরকারি কর্মকর্তারা তারা তো কোনো অনুরূপ অন্যায় আদেশ মানতে বাধ্য নন। তো অন্যায় আদেশ ওনারা মেনেছেন, ওনাদেরকে তো এর জন্য প্রাইস পে করতে হবে। অবশ্যই প্রসেস অফ ল যাতে ফলো করা হয়, তাদের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলে তখনই শাস্তির প্রশ্নটা আসবে। তবে কঠোর থেকে কঠোরতর শাস্তি যদি প্রমাণিত হয় সেটাও নিশ্চিত করতে হবে। তো আমি মনে করি না তাদেরকে এসি প্রিজন ভ্যানে বা আনা বা তাদেরকে সাবজেলে রাখা এটা খুব বড় ব্যাপার বা একটা বিশাল কিছু সুবিধা দেওয়া হয়েছে সেটা আমি মনে করি না। এটা
সাব জেলের বিধান তো আছে, এবং আদালত তো তাদেরকে বলেছে যে এটা কোন কারাগারে পাঠাবেন এটা এটা আদালত ঠিক করে দেবেন না, তো তাদেরকে সাব জেলেই পাঠানো হয়েছে। তো আমরা আশা করব তাদের বিচারটি নেক্সট আর কিছুদিনের ভিতরেই, মানে মাসখানেকের মতো আছে যে সেখানে তাদেরকে আবার হাজিরা দেবেন তারা আদালতে, তখন দেখা যাবে। তাদের বেইল চান, এটা যে কোনো আহ, যাকেই বন্দি করা হয় তো তারা বেইল চান। বেইল তো বিবেচনার জন্য রাখা হয়েছে, এটা আজকে কোনো গ্রান্ট করা হয় নাই বেইল। আর ওনারা এখন তারা বন্দি হিসেবে থাকবেন, হ্যাঁ, সাব জেলে তারা বন্দি হিসেবে থাকবেন। তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে, অ্যারেস্টেড প্রিজনার হিসেবে থাকবেন। তার আগ পর্যন্ত তাদেরকে কাস্টডিতে, হেফাজতে রাখা হয়েছিল। তাদের সেই ব্যাপারটি ভালোভাবে দেখা হোক, তারা আসলেই যাতে বন্দি হিসেবে যেসব ফ্যাসিলিটি পাওয়ার সেগুলো পাবেন, কিন্তু তার বাড়তি কিছুই পাবেন না, এটাও নিশ্চিত করতে হবে। এক ধরনের গুজব আছে যে তারা ওখানে তো আগে ছিল এখনো গেল, তারা তো আরামে সেই থাকবে, এমনটি তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। এখানে আমরা তো আসলে কোনো সিসি ফুটেজ তো আর আমরা দেখি নাই যে ওনারা কিভাবে রাখা হয়েছে। ভালো হইতো যদি তাদেরকে মানে মানে সাধারণ কারাগারেই তাদেরকে রাখা হতো, কিন্তু যেহেতু আদালত এখানে কোনো ডিরেক্ট নির্দেশনা দেন নাই, বলেছেন এটা তারা দিতে পারেন না, কথা নেই। তবে আইডিয়ালি একজন প্রধানমন্ত্রী যদি কারাগারে থাকতে পারেন, বা একজন প্রাক্তন চিফ জাস্টিস যদি কারাগারে থাকতে পারেন এবং সেখান থেকে হাজিরা দিতে পারেন, তো সেনা সদস্যরা নন কেন? তবে যাই হোক, আমরা সেনাবাহিনীর প্রতি আমরা সবসময় তাদেরকে একটু আলাদাভাবে দেখা হয়, এক্ষেত্রেও কিছুটা আলাদাভাবে দেখা হয়েছে। তো তারপরেও যে বিচারটি হচ্ছে, চলমান আছে, এটা তো বিরাট ব্যাপার। তাদের তো আর্মি অ্যাক্টে বিচার হয় নাই, কোর্ট মার্শালও করা হয় নাই, তাদেরকে একটা বেসামরিক আদালতে তাদের বিচার প্রক্রিয়া চলবে, এবং তারা হাজিরাও দিয়েছেন বেসরকারি আদালতে, এবং এই কনস্টেবলরা হাত ধরে নিয়ে গেছেন। এটা এইসব প্রক্রিয়া তো চলমান আছে। অনেকেই বলেছিলেন যে এটা তো তাদেরকে কখনোই আর্মি অ্যালাউ করবে না যে কোনো কনস্টেবল তাদেরকে পাশ দিয়ে নিয়ে যাবে, এবং আমরা কোনো ওখানে সেনার সদস্যদের তার পাহারারত অবস্থায় আমরা দেখি নাই, বা এখন পর্যন্ত যে ভিডিও ফুটেজগুলো দেখেছি, একটা স্টার্ট হলো। আমরা পজিটিভলি দেখি জিনিসটাকে, বিচারের একটা স্টার্ট হলো, এবং তারা যদি তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটি চলবে, বিভিন্ন সাক্ষ্য প্রমাণ হাজির করবে, এবং আদালত যদি ঠিক করে যে তারা এই ঘোরতর অন্যায় অপরাধগুলোতে জড়িত, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আদালত এও বলেছে, যারা এদেরকে বলা হয়েছিল যে 22 তারিখের ভিতরে হাজির না হলে তাদের বিরুদ্ধে মানে একটা সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে, মানে তাদেরকে হাজির হওয়ার জন্য। তো সেনাবাহিনী ওরকম একটা মুখোমুখি অবস্থানে যান নাই, তারা 22 তারিখের ভেতরেই, মানে 22 তারিখেই তারা হাজির করেছেন এদেরকে, মানে হাজিরে সহায়তা করেছে, এবং এই জন্য ট্রাইব্যুনাল তাদেরকে ধন্যবাদও দিয়েছে। এখন বাকি যে বেসামরিক বা প্রাক্তন সামরিক লোকজন আছেন, তাদের কি হবে? তারা তো পালিয়ে গেছে, এবং এই ওয়ারেন্ট ইস্যুর পরেও একজন পালিয়ে গেছেন, মেজর জেনারেল কবির। তো তাদের কি হবে? তাদেরকে আনার জন্য কূটনৈতিক প্রয়াস, খুব সফল হোক না হোক, কূটনৈতিক প্রয়াস চালিয়ে যেতে হবে, কিছুই বলা যায় না। আপনার কাদেরিয়া বাহিনী যখন ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিল 75-এর সেপ্টেম্বর অক্টোবরের দিকে, 1975-এ, তখন তাদেরকে অনেক সহায়তা করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট, কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে তাদের সহায়তা সব বন্ধ হয়ে যায়, এবং তারা ফিরে এসে বিচারের মুখোমুখি হতে হয়। কাদের সিদ্দিকের অবশ্য কোনো বিচার হয় নাই, কিন্তু অনেকের বিচার, একজনের ফাঁসি হয়েছিল, পরে মকুব করা হয়। যেমনটি বললাম যে একটা স্টার্ট হলো, যে কেউই বিচারের ঊর্ধ্বে নয়, উনি মেজর জেনারেল হোক আর যাই হোক, বিচারের ঊর্ধ্বে নয়। আগে মানে সামরিক বাহিনীর ক্ষেত্রে এটা বিশেষভাবে বলতে হয় যে ওনারা অনেক সময়
এক ধরনের ইম্পিউনিটি পেয়েছেন, তাদেরকে বা বিচার যদি হয়ে থাকে সেটা কোর্ট মার্শাল হয়েছে, এরকম ঘটনা যেহেতু এটা কোনো ক্যান্টনমেন্টে হয়নি এবং কোনো যুদ্ধক্ষেত্রে হয় নাই তাদের অপরাধগুলো, সুতরাং অবশ্যই তাদের বিচারটা বেসামরিক আদালতেই হওয়া উচিত এবং তাই হচ্ছে।